তারপর একে একে মুখোশ উৎসবে মেতে থাকা সব অতিথি রক্তে ভিজে যাওয়া সেই প্রাসাদের কক্ষগুলিতে লুটিয়ে পড়তে লাগল। যে যেভাবে পড়েছিল সেভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়ল, নৈরাশ্য আর অসহায়তার শেষ ভঙ্গিমায়। আজ আপনারা হাইলি সাসপিশিয়াসে শুনবেন এডগার অ্যালেন পোর কাহিনী দ্য মাস্ক অফ দ্য রেড ডেথ। এই গল্পটির ভাষান্তর করেছে টিম হাইলি সাসপিশিয়াস। এই গল্পটির যে কোনো রকম কন্টেন্ট পাইরেসির জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর কি বা হবে কন্টেন্ট পাইরেসির মতো অসৎ কাজ করে? তার থেকে চলুন গল্পটি শুনে নেওয়া যাক। রক্তাক্ত মৃত্যু বহুদিন ধরেই সমগ্র দেশটিকে গ্রাস করে বিপর্যস্ত করে তুলেছিল। এত ভয়াবহ মর্মান্তিক প্রাণঘাতী মহামারী আগে কখনো দেখা যায়নি। রক্তই ছিল তার প্রতীক, রক্তই ছিল তার স্বাক্ষর, রক্তের লাল আভা আর তার রাঙিত বিভীষিকা। রোগটির উপসর্গ ছিল প্রথমে তীব্র যন্ত্রণা, তারপর হঠাৎ মাথা ঘোরা, আর তারপরেই শরীরের অসংখ্য রোমকূপ থেকে প্রবল রক্তক্ষরণ। যেন মনে হয় শরীরে কেউ অসংখ্য সূঁচ ফুটিয়েছে, এবং অবশেষে মর্মান্তিক মৃত্যু। আক্রান্ত মানুষের শরীরে, বিশেষ করে মুখমণ্ডলে ফুটে ওঠা উজ্জ্বল রক্তিম দাগই ছিল সেই অভিশপ্ত রোগের চিহ্ন। সেই দাগই তাকে অন্য মানুষের সহানুভূতি ও সাহায্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিত। রোগটির আক্রমণ, দ্রুত বিস্তার এবং মৃত্যুর পরিণতি সমস্ত কিছু ঘটত মাত্র আধ ঘন্টার মধ্যে। কিন্তু অন্যদিকে রাজপুত্র প্রসপেরো ছিলেন প্রফুল্ল, নির্ভীক এবং প্রজ্ঞাবান। তার রাজ্যের অর্ধেক মানুষ যখন এই মহামারীতে নিশ্চিহ্ন হয়ে গেছে, তখন তিনি তার রাজদরবারের সাহসী অভিজাত নাইট ও সম্ভ্রান্ত মহিলাদের মধ্যে থেকে 1000 সুস্থ, প্রাণবন্ত এবং আনন্দপ্রিয় সঙ্গীকে ডেকে পাঠালেন। তাদের নিয়ে তিনি আশ্রয় নিলেন এক দুর্গ সদৃশ্য এক নির্জন অ্যাবের ভিতরে। সেটি ছিল এক বিশাল জাঁকজমকপূর্ণ বিলাসবহুল স্থাপনা, রাজপুত্রের নিজস্ব অদ্ভুত অথচ মহিমান্বিত রুচির অপূর্ব সৃষ্টি। সমগ্র প্রাসাদটিকে ঘিরে ছিল এক উঁচু ও মজবুত দেওয়াল, যার প্রবেশদ্বারগুলো ছিল কঠিন লোহার তৈরি। ভেতরে প্রবেশ করার পর রাজদরবারের লোকেরা সঙ্গে আনা বিশাল ভাঁটি ও ভারী হাতুড়ির সাহায্যে সেই লোহার দরজাগুলোর কপাট ও বোল্টগুলো স্থায়ীভাবে ঝালাই করে বন্ধ করে দিয়েছিল। তারা এমন ব্যবস্থা করলে যাতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে না পারে, আবার ভেতর থেকেও কেউ বেরোতে না পারে। হতাশা কিংবা উন্মত্ততার আকস্মিক তাড়নাও যেন সেই অবরুদ্ধ প্রাচীর ভেদ করতে না পারে। অ্যাবের ভিতরে খাদ্য ও প্রয়োজনীয় সমস্ত রসদের পর্যাপ্ত ব্যবস্থা ছিল। এমন কঠোর সতর্কতা অবলম্বন করে রাজদরবারের লোকেরা বিশ্বাস করল তারা মহামারীকে সম্পূর্ণ উপেক্ষা করতে পারবে। বাইরের পৃথিবী নিজের ভাগ্য নিজেই সামলাক। এই সময় শোক করা কিংবা ভবিষ্যৎ নিয়ে ভাবা তাদের কাছে ছিল নিছক নির্বুদ্ধিতার সমান।
রাজপুত্র তাদের আনন্দ বিনোদনের জন্য কোনো কিছুরই অভাব রাখেননি। সেখানে ছিল ভাঁড়, তাৎক্ষণিক কবি ও গায়ক, ব্যালে নৃত্যশিল্পী, সঙ্গীতজ্ঞ, অপরূপ সুন্দরীরা এবং উৎকৃষ্ট মদ। ভেতরে ছিল আনন্দ, ঐশ্বর্য, বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব কিছু, আর অবশ্যম্ভাবী জিনিস, নিরাপত্তা। আর বাইরে বাইরে অপেক্ষা করছিল সেই মর্মান্তিক রক্তাক্ত মৃত্যু। নিজেকে ওই নির্জন আশ্রয়ে আবদ্ধ করে রাখার পঞ্চম কিংবা ষষ্ঠ মাসের শেষ দিকে, যখন বাইরের পৃথিবী রক্তের হোলি খেলায় মেতে উঠেছে, তখন রাজপুত্র প্রসপেরো তার সেই 1000 সঙ্গীকে নিয়ে আয়োজন করলেন এক মুখোশ নৃত্যোৎসবের। এমন জাঁকজমকপূর্ণ ও অভিনবত্বে ভরপুর যার তুলনা করা যায় না। সেই মুখোশ নৃত্যের আসর ছিল বিলাস, ঐশ্বর্য আর বিস্ময়ে ভরা এক স্বপ্নলোক। তবে তার আগে বলি, যে কক্ষগুলোতে এই উৎসবের আয়োজন করা হয়েছিল সেগুলোর কথা। মোট 7টি কক্ষ, রাজকীয় মহিমায় সাজানো এক সম্পূর্ণ অন্দরমহল। সাধারণত রাজপ্রাসাদে এ ধরনের কক্ষগুলো একটি দীর্ঘ সোজা সারিতে নির্মিত হয়। মাঝখানের ভাঁজ করা দরজাগুলো দুপাশের দেওয়ালের সঙ্গে প্রায় মিশে যায়, ফলে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রায় নিরবিচ্ছিন্নভাবে সব কক্ষই চোখে পড়ে। কিন্তু এখানে ব্যাপারটি ঘটেছিল একটু অন্যরকম। যেমনটি রাজপুত্রের অদ্ভুত ও অভিনব রুচি থেকে স্বাভাবিকভাবেই আশা করা যায়, কক্ষগুলো এমন অনিয়মিত বিন্যাসে সাজানো ছিল যে একসঙ্গে একটির বেশি কক্ষ প্রায় দেখা যেত না। প্রায় 20 কিংবা 30 গজ অন্তর পথ হঠাৎ বাঁক নিয়েছে, আর প্রতিটি বাঁকের পরেই চোখের সামনে উন্মোচিত হয়েছে এক নতুন বিস্ময়, এক নতুন দৃশ্য। প্রতিটি কক্ষের ডান ও বাঁ পাশের দেওয়ালের মাঝখানে ছিল একটি করে লম্বা, সরু, গথিক শৈলীর জানলা। সেই জানলাগুলো খুলে যেত বাইরের এক বদ্ধ করিডোরের দিকে, যা 7টি কক্ষের আঁকাবাঁকা বিন্যাস অনুসরণ করে এগিয়ে গিয়েছিল। প্রতিটি জানলার কাঁচ ছিল রঙিন, আর সেই রং মিলিয়ে রাখা হয়েছিল যে কক্ষে জানলাটি খুলছে সেই কক্ষের প্রধান সাজসজ্জার রঙের সাথে। পূর্ব প্রান্তের প্রথম কক্ষটি ছিল নীল রঙে সজ্জিত, তার জানলার কাঁচও ছিল উজ্জ্বল নীল। দ্বিতীয় কক্ষটির অলঙ্করণ ও ঝালরে ছিল গাঢ় বেগুনি রঙের আভা, তার জানলার কাঁচও একই বেগুনি রঙের আভায় রঞ্জিত। তৃতীয় কক্ষটি ছিল সম্পূর্ণ সবুজ, আর তার জানলাগুলিও ছিল সবুজ রঙের। চতুর্থ কক্ষটি সজ্জিত ও আলোকিত ছিল কমলা রঙে। পঞ্চম কক্ষটি ছিল শুভ্র সাদা। ষষ্ঠ কক্ষটি ছিল বেগুনি নীল বা ভায়োলেট রঙে সজ্জিত। আর সপ্তম অর্থাৎ শেষ কক্ষটি ছিল অন্য সবগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। ছাদ থেকে দেওয়াল বেয়ে মেঝে পর্যন্ত ভারী ভাঁজে ঝুলে থাকা কালো মখমলের পর্দায় ঢাকা ছিল পুরো কক্ষটি। একই রং ও একই উপাদানের পুরো কার্পেট মেঝে জুড়ে বিছানো ছিল, যেন সমগ্র ঘরটি গভীর অন্ধকারে মোড়া। তবে এই একটি মাত্র কক্ষেই জানলার রঙের সাথে কক্ষের সজ্জার কোনো মিল ছিল না। এখানে জানলার কাচ ছিল গাঢ় রক্ত লাল, তাজা রক্তের মতো গভীর এবং অন্তরাত্মা পর্যন্ত ভয় ধরানো সেই রক্তিম আভা। আরও একটি বিষয় ছিল লক্ষণীয়। 7টি কক্ষের
একটিতেও কোনো প্রদীপ বা মোমদান ছিল না। যদিও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিংবা ছাদ থেকে ঝুলে থাকা অসংখ্য সোনালী অলংকারে প্রতিটি কক্ষ ভরে উঠেছিল ঐশ্বর্যের জৌলুসে। 7টি কক্ষের ভেতরে কোথাও কোনো প্রদীপ বা মোমবাতির আলো জ্বলছিল না। আলোর একমাত্র উৎস ছিল বাইরের সেই বদ্ধ করিডোর। প্রতিটি জানলার ঠিক বিপরীতে লোহার ত্রিপায়ার ওপর স্থাপন করা ছিল একটি করে অগ্নিকুণ্ড। সেই দাউ দাউ করে জ্বলা আগুনের আলো রঙিন কাঁচ ভেদ করে কক্ষগুলোর ভেতরে প্রবেশ করত এবং সেগুলোকে এক অদ্ভুত তীব্র রহস্যময় আভায় আলোকিত করে তুলত। এর ফলে প্রতিটি কক্ষেই সৃষ্টি হতো বিচিত্র, বর্ণিল এবং যা কল্পনাকেও হার মানায় সেই সব দৃশ্য। কিন্তু পশ্চিম প্রান্তের কালো কক্ষটির পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে রক্তলাল কাঁচ ভেদ করে আসা আগুনের আলো যখন পড়ত কালো মখমলের পর্দার ওপরে, তখন পুরো ঘরটিকে মনে হতো যেন মৃত্যু ও বিভীষিকার এক ভয়ঙ্কর সঙ্গমস্থল। সেই রক্তিম আলো ঘরে প্রবেশকারীদের মুখমণ্ডলেও এমন শিউরে ওঠা অলৌকিক ছায়া ফেলত যে উপস্থিত অতিথিদের মধ্যে খুব কম মানুষই সাহস করে সেই কক্ষে পা রাখত। এই কক্ষের পশ্চিম দেয়ালের গায়ে দাঁড়িয়ে ছিল আর এক বিস্ময়। আবলুস কাঠের তৈরি এক বিশালাকার ঘড়ি। তার পেন্ডুলামটি ধীর, ভারী ও একঘেয়ে ছন্দে এদিক ওদিক দুলে চলত। আর যখন মিনিটের কাঁটা পুরো বৃত্তটি ঘুরে এসে ঘন্টা বাজানোর মুহূর্ত উপস্থিত করত, তখন ঘড়িটির পিতলের অন্তরাল থেকে ভেসে আসত এক স্বচ্ছ, উচ্চ, গভীর এবং আশ্চর্য রকমের সুরেলার ধ্বনি। কিন্তু সেই সুরের মধ্যে ছিল এমন এক অদ্ভুত গাম্ভীর্য, এমন এক রহস্যময় তীব্রতা যে প্রতি ঘন্টা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই অর্কেস্ট্রার সঙ্গীত শিল্পীরা অনিচ্ছা সত্ত্বেও মুহূর্তের জন্য বাজনা থামিয়ে সেই ধ্বনি শুনতে বাধ্য হতেন। একই সঙ্গে নৃত্যরত যুগলদেরও থেমে যেতে হতো। তাদের নৃত্যের ঘূর্ণি স্তব্ধ হয়ে যেত। আনন্দে মগ্ন সমগ্র সভায় নেমে আসত এক ক্ষণিকের অস্বস্তিকর নীরবতা। ঘড়ির ঘণ্টার ধ্বনি যখন বাতাসে প্রতিধ্বনিত হতো, তখন দেখা যেত সবচেয়ে উচ্ছৃঙ্খল হাসি খুশি মানুষগুলোর মুখও হঠাৎ ফ্যাকাশে হয়ে উঠেছে। আর বয়োজ্যেষ্ঠ ও শান্ত স্বভাবের অতিথিরা কপালে হাত বুলিয়ে যেন গভীর কোনো চিন্তা, বিভ্রান্ত স্মৃতি কিংবা নীরব ধ্যানে ডুবে গেছেন। কিন্তু শেষ প্রতিধ্বনিটুকুও মিলিয়ে যেতেই মুহূর্তের মধ্যে আবার প্রাণখোলা হাসি ছড়িয়ে পড়ত চারিদিকে। সঙ্গীত শিল্পীরা একে অপরের দিকে তাকিয়ে নিজেরাই নিজেদের অকারণ ভয় ও স্নায়বিক দুর্বলতা দেখে মৃদু হেসে ফেলতেন। নিচু স্বরে পরস্পরকে প্রতিশ্রুতি দিতেন পরের ঘণ্টার ধ্বনি আর তাদের মনে এমন অদ্ভুত শিহরণ জাগাতে পারবে না। তারপরে আবার কেটে যেত 60 মিনিট, সময়ের অবিরাম স্রোতে ভেসে যাওয়া 3600 সেকেন্ড। আর ঠিক তখনই আবার বেজে উঠত সেই আবলুস কাঠের ঘড়ি। আর তার সঙ্গে সঙ্গে আবারও নেমে আসত সেই একই অস্বস্তি, সেই একই শিহরণ, সেই একই নীরব চিন্তামগ্নতা। তবুও এসব সত্ত্বেও সেই উৎসব ছিল প্রাণবন্ত, বর্ণাঢ্য এবং অপরূপ জাঁকজমকে ভরপুর। ডিউক প্রসপেরোর রুচি ছিল অত্যন্ত অভিনব ও ব্যতিক্রমী। রং এবং আলো ছায়ার প্রভাব সম্পর্কে তার দৃষ্টিবোধ ছিল
অসাধারণ সূক্ষ্ম। প্রচলিত ফ্যাশনের নিয়মকানুনকে তিনি কোনো পাত্তাই দিতেন না। তার প্রতিটি পরিকল্পনাই ছিল সাহসী, তীব্র ও কল্পনাপ্রবণ। আর তার শিল্পভাবনা যেন বর্বর যুগের রাজকীয় ঐশ্বর্যের মতোই দীপ্তিমান ও চোখ ধাঁধানো। অনেকেই তাকে উন্মাদ বলে মনে করতে পারতেন, কিন্তু তার সঙ্গী সাথীরা জানতেন তিনি মোটেই পাগল নন। বরং তার সঙ্গে কথা না বললে, তাকে নিজের চোখে না দেখলে, তার উপস্থিতি অনুভব না করলে তার সুস্থ মস্তিষ্কের দৃঢ়তা সত্যি বিশ্বাস করা কঠিন ছিল। এই মহা উৎসব উপলক্ষে 7টি কক্ষের অধিকাংশ অস্থায়ী সাজসজ্জা তার নির্দেশেই সম্পন্ন করা হয়েছিল। এমনকি মুখোশধারী অতিথিদের পোশাক, অলংকার ও রূপসজ্জার বৈশিষ্ট্যও নির্ধারিত হয়েছিল তার নিজস্ব শিল্পরুচির হাত ধরে। আর তাই তাদের চেহারা ছিল নিঃসন্দেহে অদ্ভুত, বিস্ময়কর এবং প্রায় অবাস্তব। চারিদিকে ছিল চোখ ঝলসানো আলো, ঝিকিয়ে ওঠা অলংকারের তীক্ষ্ণ বৈচিত্র্য আর অলীক কল্পনার সমারোহ, যেন পরে হের্নানি নাটকে যে ধরনের দৃশ্য দেখা গিয়েছিল তারই পূর্বাভাস। সেখানে ছিল আরব্য অলঙ্করণের মতো বিচিত্র সব অবয়ব, যাদের হাত, পা ও অঙ্গ প্রত্যঙ্গ যেন একে অপরের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। ছিল এমন সব প্রলাপময় কল্পনার রূপ যা কেবল উন্মাদের মনেই জন্ম নিতে পারে। ছিল অপরূপ সৌন্দর্য, ছিল উচ্ছৃঙ্খল কামুকতার ইঙ্গিত, ছিল বৈচিত্র্য ও অস্বাভাবিক সব রূপ। কোথাও কোথাও ছিল শীতল আতঙ্কের ছায়া। আবার এমন অনেক কিছুই ছিল যা দর্শকের মনে ঘৃণা বা বিতৃষ্ণাও জাগিয়ে তুলতে পারত। সত্যি, সেই 7টি কক্ষের মধ্যে এদিক ওদিক যেন অসংখ্য স্বপ্ন হেঁটে বেড়াচ্ছিল। আর সেই স্বপ্নগুলো, হ্যাঁ, যেন জীবন্ত স্বপ্নই, এঁকে বেঁকে মোচড়াতে মোচড়াতে কক্ষ থেকে কক্ষে ঘুরে বেড়াতো। যে কক্ষে প্রবেশ করত সেই কক্ষের রঙেই যেন তারা নিজেদের রাঙিয়ে নিত। তাদের চলার ভঙ্গির সাথে এমন আশ্চর্য মিল ছিল যে অর্কেস্ট্রার উন্মত্ত সুরও যেন তাদের পদচারণারই প্রতিধ্বনি বলে মনে হতো। হঠাৎ কালো মখমলের কক্ষে দাঁড়িয়ে থাকা সেই আবলুস কাঠের বিশাল ঘড়িটি ঘণ্টার ধ্বনি জানিয়ে উঠত। মুহূর্তের মধ্যেই সবকিছু স্তব্ধ হয়ে যেত। সঙ্গীত থেমে যেত, নৃত্য থেমে যেত, হাসি থেমে যেত। শোনা যেত শুধু ঘড়িটির গভীর অনিবার্য কণ্ঠস্বর। আর সেই বিচিত্র স্বপ্নের মতো মুখোশধারী মানুষগুলো যেন যেখানে যে অবস্থায় ছিল সেখানেই জমে যেত, একেবারে প্রাণহীন মূর্তির মতো, একদম স্থির, নিশ্চল। কিন্তু ঘণ্টাধ্বনির প্রতিধ্বনি বেশিক্ষণ স্থায়ী হতো না, মাত্র কয়েকটি ক্ষণ। তারপর যখন শেষ অনুরণনটুকুও মিলিয়ে যেত, তখন আবার ধীরে ধীরে ভেসে উঠত এক চাপা, লাজুক অথচ স্বস্তি ভরা হাসি, যেন সবাই নিজের অকারণ ভয়কে মনে মনে উপহাস করছে। আর সেই হাসির সঙ্গে সঙ্গেই আবার প্রাণ ফিরে পেত উৎসব। সুর, নৃত্য, আলো আর উল্লাসে মুখর হয়ে উঠত 7টি কক্ষ। তারপর আবার সঙ্গীতের সুর ধীরে ধীরে চূড়ায় উঠতে লাগলো। সেই স্বপ্নসম মুখোশধারী মানুষগুলো যেন আবার প্রাণ ফিরে পেল। তারা আগের চেয়েও বেশি উন্মত্ত আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো, নাচতে লাগলো, দুলতে লাগলো।
করিডোরের অগ্নিকুণ্ড থেকে ছুটে আসা আলোকরশ্মি যখন নানা রঙের কাজ ভেদ করে কক্ষগুলোর ভেতরে প্রবেশ করেছিল, তখন সেই আলোয় তাদের পোশাক ও মুখোশও বারবার রং বদলাচ্ছিল। মনে হচ্ছিল যেন তারাও সেই কক্ষগুলোরই অংশ হয়ে উঠেছে। কিন্তু 7টি কক্ষের মধ্যে একেবারে পশ্চিম প্রান্তের সেই শেষ কক্ষটিতে এখন আর কোনো মুখোশধারী অতিথি প্রবেশ করার সাহস করছিল না, কারণ রাত ক্রমশ শেষের দিকে এগিয়ে চলেছে। রক্তরাঙা কাঁচ ভেদ করে আসা আলো আগের চেয়েও বেশি গাঢ়, আরো লাল হয়ে উঠেছে। কালো মকমলের ভারী পর্দাগুলো যেন আরো গভীর অন্ধকার ছড়িয়ে দিচ্ছে, আর সেই দৃশ্য তাদের মধ্যে জন্ম দিচ্ছে এক অজানা আতঙ্কের। যেই সেই কালো কার্পেটের ওপর পা রাখত, তার কানে খুব কাছ থেকেই ভেসে আসতো আবলুস কাঠের বিশাল ঘড়িটির ঘণ্টার ধ্বনি। সেই ধ্বনি এতটাই গভীর, এতটাই গম্ভীর ও অনিবার্য যে অন্য কক্ষগুলোর দূরবর্তী উল্লাসে মগ্ন থাকা অতিথিদের কানে পৌঁছানো শব্দের তুলনায় তা অনেক বেশি শীতল, তীক্ষ্ণ এবং হৃদয় বিদারক বলে অনুভূত হতো। কিন্তু বাকি 6টি কক্ষ তখনও মানুষের ভিড়ে ঠাসা। সেখানে জীবন যেন জড়গ্রস্ত হৃদয়ের মতো দ্রুত, অস্থির ছন্দে স্পন্দিত হচ্ছিল। হাসি, নাচ, সঙ্গীত আর উল্লাসে উৎসব ঘূর্ণিঝড়ের মতোই চলতে থাকত। চলল সেই মুহূর্ত পর্যন্ত যখন আবলুস কাঠের ঘড়িটি মধ্যরাতের ঘণ্টা বাজাতে শুরু করল। ঠিক তখনই আগের মতোই সঙ্গীত থেমে গেল। নৃত্যরত যুগলদের পদচারণা স্তব্ধ হয়ে গেল। চারিদিকে আবার নেমে এলো সেই অস্বস্তিকর ভারী নীরবতা। কিন্তু এবার পরিস্থিতি ছিল ভিন্ন। এবার ঘড়িটিকে একবার বা দুবার নয়, পুরো 12 বার বাজতে হবে। সম্ভবত সেই কারণেই প্রতিটি ঘণ্টার ধ্বনির সঙ্গে সঙ্গে উৎসবে মগ্ন অতিথিদের মধ্যে যারা একটু বেশি চিন্তাশীল ছিল, তাদের মনে আগের তুলনায় আরো গভীর চিন্তার ছায়া নেমে এলো। সময় যেন প্রতিটি ধ্বনির সঙ্গে তাদের অন্তরে আরো একটু করে প্রবেশ করছিল। আর সম্ভবত সেই কারণেই শেষ ঘণ্টার ধ্বনির শেষ প্রতিধ্বনিটুকু সম্পূর্ণ মিলিয়ে যাওয়ার আগেই ভিড়ের অনেকেই অবশেষে এমন এক মুখোশধারী ব্যক্তিকে লক্ষ্য করার অবকাশ পেল, যার উপস্থিতি এর আগে কারো চোখে পড়েনি। নতুন সেই আগন্তুকের কথা মুহূর্তের মধ্যে ফিসফিস করে চারিদিকে ছড়িয়ে পড়ল। একজন আর একজনকে দেখাতে লাগলো, চোখে চোখে প্রশ্ন ভেসে এলো। এরপর সমগ্র উৎসব মুখর সভা জুড়ে ধীরে ধীরে এক অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়ল। প্রথমে বিস্ময় আর অসন্তোষের চাপা ফিসফিসানি, তারপর সেই ফিসফিসানি রূপ নিল উৎকণ্ঠায়, আর শেষ পর্যন্ত তা পরিণত হলো ভয়, আতঙ্ক এবং গভীর শিহরণ জাগানো ঘৃণায়। আমি এতক্ষণ যে অলীক স্বপ্নময় মুখোশধারীদের সমাবেশের ছবি এঁকেছি, সেখানে সাধারণ কোনো অদ্ভুত সাজসজ্জা যে কারো দৃষ্টি আকর্ষণ করবে এমনটা ভাবার কোনো কারণ ছিল না। সত্যি সেদিনের মুখোশ উৎসবে কল্পনার স্বাধীনতার প্রায় কোনো সীমাই ছিল না। কিন্তু সেই রহস্যময় ব্যক্তিটি সীমা অতিক্রম করেছিল। এমনকি রাজপুত্র প্রসপেরোর উদার রুচি ও সহনশীলতার সীমাও। যেন সে হেরোদেরও ছাড়িয়ে গিয়েছিল, অর্থাৎ নিষ্ঠুরতা, ঔদ্ধত্য এবং সীমা লঙ্ঘনের সমস্ত সীমা ভেঙে ফেলেছিল সে। মানুষ যতই বেপরোয়া হোক না কেন, তার হৃদয়ের গভীরে এমন কিছু অনুভূতির তার থাকে
যেগুলো স্পর্শ করলে আবেগ ধ্বনিত হয়ে ওঠে তাদের অন্তরাত্মার ভেতরে। এমনকি যাদের কাছে জীবন ও মৃত্যু সমান তুচ্ছ, যাদের কাছে সবকিছুই হাসি ঠাট্টার বিষয়, তাদের কাছেও এমন কিছু বিষয় থাকে যাকে নিয়ে কখনো উপহাস করা যায় না। উপস্থিত সকলেই যেন হঠাৎ অনুভব করল অপরিচিত সেই ব্যক্তির পোশাক, চলন বলন কিংবা উপস্থিতির মধ্যে বিন্দু মাত্র রসবোধ নেই, নেই স্বাধীনতার কোনো চিহ্ন। লোকটি ছিল অস্বাভাবিক লম্বা ও কঙ্কালসার। মাথা থেকে পা পর্যন্ত তার সারা শরীর ঢাকা ছিল কবরের কাফনের মতো পোশাকে। তার মুখ ঢাকা ছিল এমন একটি মুখোশে যা মৃত মানুষের শক্ত হয়ে যাওয়া মুখের সঙ্গে এতটাই হুবহু মিল ছিল যে খুব কাছ থেকে গভীরভাবে পরীক্ষা না করলে সেটি যে আসলে একটি মুখোশ তা বোঝাই প্রায় অসম্ভব ছিল। তবু চারপাশের উন্মত্ত উৎসব মুখর মানুষ হয়তো এতটুকুও সহ্য করতে পারত, হয়তো প্রশংসাও করত। কিন্তু সে মুখোশধারী এখানেই থামেনি। সে নিজের রূপ দিয়েছিল রক্তাক্ত মৃত্যুর। তার পোশাক রক্তে ভেজা দাগে ছোপ ছোপ হয়ে গিয়েছিল, আর তার প্রশস্ত কপাল সহ সমগ্র মুখমণ্ডল জুড়ে ছিটিয়েছিল সেই ভয়াবহ রক্তিম দাগ, যে দাগ ছিল রক্তাক্ত মৃত্যুর অভিশপ্ত পরিচয় চিহ্ন। রাজপুত্র প্রসপেরো দৃষ্টি যখন সেই প্রেতসম অবয়বটির ওপর পড়ল, যে ধীর গম্ভীর পদক্ষেপে নৃত্যরত মানুষের ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, যেন নিজের ভূমিকাটিকে সে আরো বাস্তব করে তুলতে চাইছে, তখন প্রথম মুহূর্তে তার সমগ্র শরীর কেঁপে উঠল। সে কি ভয় থেকে না ঘৃণা থেকে তা বোঝা কঠিন ছিল। কিন্তু পর মুহূর্তেই তার মুখ রাগে রক্তিম হয়ে উঠল। তিনি কর্কশ কণ্ঠে পাশে দাঁড়িয়ে থাকা সভাসদদের উদ্দেশ্যে চিৎকার করে উঠলেন, এমন ধর্মদ্রোহী, এমন জঘন্য উপহাস করে আমাদের অপমান করার সাহস কে দেখালো? ওকে ধরো, মুখোশ খুলে দাও ওর। দেখি তো সে কে, যাতে আগামী সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দুর্গের প্রাচীরের বুরুজ থেকে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারি। রাজপুত্র প্রসপেরো যখন সেই কথাগুলো উচ্চারণ করছিলেন, তখন তিনি দাঁড়িয়েছিলেন পূর্ব প্রান্তের নীল কক্ষে। তার বজ্রকঠিন কণ্ঠস্বর 7টি কক্ষ জুড়ে স্পষ্ট ও প্রবলভাবে প্রতিধ্বনিত হয়ে উঠল। তিনি ছিলেন সাহসী, বলিষ্ঠ পুরুষ, আর তার হাতের একটি ইশারাতেই সঙ্গীত মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গিয়েছিল। নীলকক্ষে তার চারপাশে দাঁড়িয়েছিল কয়েকজন ফ্যাকাশে মুখের সভাসদ। রাজপুত্রের আদেশ শোনা মাত্র তারা প্রথমে সামান্য এগিয়ে গেল সেই অনুপ্রবেশকারীর দিকে। সে সময় রহস্যময় মুখোশধারীও খুব কাছেই ছিল এবং ধীর গম্ভীর রাজকীয় পদক্ষেপে এগিয়ে আসছিল রাজপুত্রের দিকেই। কিন্তু সেই অদ্ভুত ছদ্মবেশ যে অজ্ঞাত আতঙ্ক সবার মনে ঢুকিয়ে দিয়েছিল, তার প্রভাবে শেষ পর্যন্ত কেউই তাকে স্পর্শ করার সাহস পেল না। ফলে কোনো বাধা ছাড়াই সে রাজপুত্রের 1 গজেরও কম দূরত্ব দিয়ে হেঁটে চলে গেল। ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য সংকেতে সমগ্র সভা কক্ষগুলোর মাঝখান ছেড়ে দেওয়ালের দিকে সরে গেল। আর সেই অচেনা অবয়বটি প্রথম থেকে যেমন ধীর, স্থির ও গম্ভীর পদক্ষেপে চলছিল, তেমনি অবিচল ভঙ্গিতে একের পর এক কক্ষ অতিক্রম করতে লাগলো। নীল কক্ষ থেকে বেগুনি, বেগুনি থেকে সবুজ, সবুজ থেকে কমলা, কমলা থেকে সাদা, সাদা থেকে বেগুনি, নীল এবং সেখান থেকে শেষ পর্যন্ত কালো মখমলের কক্ষের দিকে।
এর আগেই কেউ তাকে থামানোর মতো দৃঢ় সাহস সঞ্চয় করতে পারেনি, কিন্তু তখন রাজপুত্র প্রসপেরও নিজের সেই মুহূর্তের ভীরুতার লজ্জা এবং প্রচণ্ড ক্রোধে প্রায় উন্মত্ত হয়ে খোলা তরবারির বদলে উন্মুক্ত ছুরি হাতে একাই ঝাঁপিয়ে পড়লেন। একটির পর একটি 6টি কক্ষ দ্রুত অতিক্রম করে তিনি যখন সেই রহস্যময় ব্যক্তির পিছু ধাওয়া করলেন, কেউ তার পিছু নিল না, কারণ তখন উপস্থিত প্রত্যেকের হৃদয়কে গ্রাস করেছিল মৃত্যুর মতো ভয়। রাজপুত্র প্রায় 3-4 হাত দূরত্বে পৌঁছে গিয়েছিলেন। ঠিক সেই সময় মুখোশধারীটি কালো মখমলের কক্ষের একেবারে শেষ প্রান্তে পৌঁছে হঠাৎ ঘুরে দাঁড়ালো এবং নিঃশব্দে রাজপুত্রের মুখোমুখি হল। পরক্ষণেই শোনা গেল এক তীক্ষ্ণ হৃদয় বিদারক আর্তচিৎকার। রাজপুত্রের হাত থেকে ঝকঝকে ছুরিটি ছিটকে পড়ল কালো কার্পেটের উপর, আর তার পরের মুহূর্তে রাজপুত্র প্রসপেরও নিজেও সেই কালো মখমলের মেঝেতে লুটিয়ে পড়লেন মৃত। কিছুক্ষণ স্তব্ধ থাকার পর হতাশা থেকেই যেন উন্মত্ত সাহস ফিরে পেল মুখোশ উৎসবে মেতে থাকা মানুষগুলো। একযোগে তারা ছুটে গেল কালো কক্ষে। আবুলুস কাঠের বিশাল ঘড়ির ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা সেই মুখোশধারীকে ঘিরে তারা ঝাঁপিয়ে পড়ল। রূঢ়ভাবে টেনে খুলে ফেলল তার কাফনের পোশাক, ছিঁড়ে ফেলল মৃতদেহের মুখের মতো ভয়ঙ্কর মুখোশ। কিন্তু পরের মুহূর্তেই তাদের বুক থেকে বেরিয়ে এলো এমন এক আতঙ্কিত শ্বাস যার কোনো ভাষাই নেই, কারণ সেই কাফনের ভেতরে, সেই মুখোশের আড়ালে কেউ ছিল না। কোনো মানুষ নয়, কোনো দেহ নয়, কোনো স্পর্শযোগ্য অস্তিত্বই নয়। তখন আর কারো বুঝতে বাকি রইল না রক্ত পিপাসু পিশাচ নিজেই এসে পৌঁছেছে। সে এসেছিল রাতের অন্ধকারে নিঃশব্দে ঢুকে পড়া এক চোরের মতো। তারপর একে একে মুখোশ উৎসবে মেতে থাকা সব অতিথি রক্তে ভিজে যাওয়া সেই প্রাসাদের কক্ষগুলিতে লুটিয়ে পড়তে লাগল। যে যেভাবে পড়েছিল সেভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়ল, নৈরাশ্য আর অসহায়তার শেষ ভঙ্গিমায়। শেষ হাসি খুশি মানুষটির প্রাণ নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই থেমে গেল সেই আবলুস কাঠের সেই বিশাল ঘড়ির স্পন্দন। এক এক করে নিভে গেল অগ্নিকুণ্ডগুলোর শিখা, আর তারপর অন্ধকার, ক্ষয় এবং রক্তাক্ত মৃত্যু তিনে মিলে সীমাহীন, নিশ্চল এবং অনন্ত আধিপত্য প্রতিষ্ঠা করল সমগ্র বিশ্বের ওপরে। আজকের মতো গল্প তাহলে এখানেই শেষ। দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হাইলি সাসপিশিয়াস।